আসসালামু আলাইকুম। গুড ইভনিং লেডিস এন্ড জেন্টলম্যান। নিশ্চয়ই ভালো আছেন সবাই। ওয়েলকাম টু দিস লাইভ। আজকের গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনার বাংলাদেশের স্বাধীনতার এই নতুন স্বাধীনতা যেটা আমরা বলি মানে ২৪-এর স্বাধীনতা। এই স্বাধীনতার ফল বাংলাদেশের মানুষ ভোগ করা শুরু করেছে বলতেই পারি আমরা। সেটা কি? বাংলাদেশের বিরুদ্ধে অর্থাৎ বাংলাদেশের মানে স্বার্থ বিরোধী যত চুক্তি, যত কাজ করেছিল গত আওয়ামী লীগ সরকার তার প্রত্যেকটাকে অলমোস্ট রিভার্স করেছে এই সরকার। যতটুকু সম্ভব রিভার্স করে দিয়েছে তারা ইতিমধ্যেই। একের পর এক ভারতের সাথে চুক্তি বাতিল করতেছে এবং সেখানে নতুন ধরনের আপনার প্রজেক্ট তারা করতে যাচ্ছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকে হলো বাংলাদেশের ডিফেন্স ভারতের প্রকল্প বাতিল করে সেখানে বাংলাদেশের একটা আপনার ধরেন এই আপনার একটা ডিফেন্স প্রকল্প তারা সেখানে হাত দিয়েছেন। এটা ভারতের জন্য কি ধরনের ইরিটেটিং জিনিস আপনারা কল্পনা করতে পারবেন না। এবং এই সরকারে যে কিছু গাটসওয়ালা মানুষ এবং সত্যিকার অর্থে তাদের স্টান্স এবং পজিশন যে রিয়েলি বাংলাদেশের পক্ষে, এবং তারা যে কমিটেড এবং কতটা কমিটেড, ইউ জাস্ট ক্যান ইমাজিন দ্যাট। বাতিল শুধু করেন নাই, বাতিল করে সেখানে ডিফেন্স আপনার যেটাকে আমরা ওই যে বিভিন্ন ধরনের এই আপনার ডিফেন্স অর্থাৎ প্রকল্প তারা সেখানে চালু করেছেন। আমি বিষয়টা একটু বিস্তারিত আমি আপনাদেরকে সামনে দেখাই। এবং এই যে এগুলাই আমাদের নতুন যে কোন গভর্নমেন্ট গেলে এগুলাই আমাদের করা দরকার বলে আমি মনে করি, কারণ এখানেই আমাদের পরিবর্তনের ছোঁয়া এবং সব পরিবর্তন। আমি আপনাদেরকে দেখাই কোথায় গেল এটা। আচ্ছা, এই যে এটা একটা নজিরবিহীন ঘটনা, কিন্তু এই দেখেন আমি আপনাকে দেখাই। বুলেট ও ট্যাঙ্কের যন্ত্রাংশ উৎপাদনের লক্ষ্যে মিরসরাইয়ে, এবং এই প্রকল্পটা ছিল ভারতের প্রকল্প। এটা লেখছে বুলেট ও ট্যাঙ্কের যন্ত্রাংশ উৎপাদনের লক্ষ্যে মিরসরাইয়ে অত একর জমি ডিফেন্স আপনার অত একর যেটা ভারতকে দেওয়া হয়েছিল ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক করার সিদ্ধান্ত সরকারের। ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক ওইটা ভারতকে দিয়েছিল গত সরকার, সেটা তারা ক্যান্সেল করে তারা এখন এটাতে ডিফেন্স প্রকল্প। আপনি দেখেন এই সরকার ডিফেন্সের ক্ষেত্রে যে কি পরিমাণ সিদ্ধান্ত নিয়েছে, নজিরবিহীন ঘটনা। যদি একটু বড় বড় রাজনৈতিক দল যে দু একটা আছে সবটির স্বতঃস্ফূর্ত সমর্থন পেত, নজিরবিহীন কিছু কাজ হতো। ভারত যা চেয়েছিল তার উল্টো দিকে বাংলাদেশ যাচ্ছে, এবং এটাই বাংলাদেশের জন্য নতুন পরিচয়, লেডিস এন্ড জেন্টলম্যান, ট্রাস্ট মি। এবং আমি একটু আগে বলেছিলাম, তারপরে হলো এটা তো আলোচনা করবোই, সাথে হলো যে আদানিকে প্রতি বছর 5 থেকে 6 হাজার কোটি টাকা এক্সট্রা গভর্নমেন্ট দিত। এটা প্রথম আলো রিপোর্ট। এখানে অন্য জায়গাতে বলা আছে $1 বিলিয়ন। নাও ইফ ইউ ডিসপিউট দ্যাট $1 বিলিয়ন, অ্যাটলিস্ট প্রথম আলো পত্রিকা, আমি আপনাদেরকে দেখাবো, এটা 5 থেকে 6 হাজার কোটি টাকা প্রতি বছর এক্সট্রা দেয়। এখন আমি দৃষ্টি আকর্ষণ করব সেই সব ভারতীয় দালালদের যারা ক্রিকেটে 4 থেকে 500 কোটি টাকার নাকি লস হয়ে যাবে, এবং না খেললে বাংলাদেশের টাকা লস। তার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বর কোনো ব্যাপার তাদের কাছে না। দেশ কোথায় যে কুক্ষিগত করে রাখার চেষ্টা এবং বাংলাদেশের বিরুদ্ধে অনবরত ষড়যন্ত্র এবং ডিফেমিং বাংলাদেশের যে এফর্টটা, এটা বিন্দু মাত্র তাদের মনে আঘাত দেয় না। তাদের মনে হলো কি 5-6 হাজার কোটি টাকা বাংলাদেশে পাচ্ছে না, এটাই অথচ এটা একটা মিথ্যা তত্ত্ব। লেখছে এখানে বুলেট ও ট্যাঙ্কের যন্ত্রাংশ উৎপাদনের লক্ষ্যে মিরসরাইয়ে বুলেট এবং ট্যাঙ্ক হেভিস্টাফ 850 একর জমিতে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক করার সিদ্ধান্ত সরকারের। এর মধ্যে নীলফামারীতে আজকে চীনের 2300 কোটি টাকার প্রকল্প, যেটা আন্তর্জাতিক মানের হসপিটাল, রাইট, এবং নজিরবিহীন সিদ্ধান্ত সরকার অ্যাপ্রুভ করেছে। এগুলা ভারত কোন অবস্থাতেই, এগুলোর একটা বিষয় রাজনৈতিক উদ্দেশ্য আছে, তবে এখানে বলে রাখি এগুলা নতুন এবং যুগান্তকারী পদক্ষেপ বাংলাদেশের, লেডিস এন্ড জেন্টলম্যান, নতুন এবং যুগান্তকারী পদক্ষেপ। দিস ইজ হোয়াট কাইন্ড অফ বাংলাদেশ দ্যাট উই ওয়ান্ট এন্ড উই শুড গেট ইট ফ্রম আওয়ার পলিটিশিয়ানস। বাট দ্য প্রবলেম ইজ এই যে দালাল শ্রেণী তারা রাজনীতিতে তৈরি করেছে, এই জন্যই তারা, আপনি বিশ্বাস করেন আমি আপনাদেরকে বলি, আপনি যদি রাজনীতি সম্বন্ধে খোঁজ না রাখেন, ইন্টারন্যাশনাল মেকানিজম, ইন্টারন্যাশনাল ইন্টেলিজেন্স, এগুলো যদি আপনি খেয়াল না রাখেন, আপনি বুঝবেন না ভারত আমাদের দেশে কি করেছে এবং কি করতে চায়। ইউ ক্যান ইমাজিন দ্যাট। আপনি যদি একবার খালি বুঝতে পারতেন, এখানেই আমাদের রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা, তারা জনগণকে এডুকেট করে না ভারতীয় ষড়যন্ত্র এবং তাদের যে কনস্পিরেসি এবং ডিফেমিং যে প্রজেক্ট বা এফোর্টস যেগুলো অনগোয়িং কন্টিনিউ চলতেছে বর্তমানে বাংলাদেশের বিরুদ্ধে, সেগুলো নিয়ে তারা আলোচনা করে না, এগুলো তারা বুঝায় না। কারণ একটা জিনিস দেখবেন আপনি, আচ্ছা এই যে কয়েকটা প্রকল্প, এগুলা কিন্তু নজিরবিহীন ঘটনা বাংলাদেশের জন্য, এবং ভারত এগুলাকে কোনোভাবেই দাঁত কামড়াচ্ছে, তারা মেনে নিতে পারে না। তারা স্বাধীন বাংলাদেশের কোন প্রজেক্টে তারা মেনে নিতে পারে না। ইটস আনবিলিভেবল। এটা তো কোনো দেশ হতে পারে না। আমি আপনাকে বলি 1971 সালে আমরা স্বাধীন হয়েছি পাকিস্তান থেকে। এই 2024 সালে নতুন করে জিয়াউর রহমান সাহেব, প্রেসিডেন্ট শহীদ জিয়া একটা পদক্ষেপ নিয়েছিলেন বাংলাদেশকে ভারত থেকে আলাদা করার, জাতীয়তাবাদ এই সেই। এরপরে বিগত এত বছর পরে এই প্রথম বাংলাদেশ তার নিজস্ব স্বকীয়তায় বাংলাদেশ একটা স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র, সেটা প্রতিষ্ঠা করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে বর্তমানে এই সরকার।
তাদের অনেক ব্যর্থতা আছে, অনেক মানে আমরা মনে করি এই ব্যর্থতাগুলোর মূলত তারা যতটা না দায়ী, তার চেয়ে বেশি দায়ী হচ্ছে আমাদের রাজনৈতিক পরিবেশ। তাদেরকে অনেক কাজ করতেই দেয় না, নোট অফ ডিসটেন্স প্রত্যেকটা জায়গায় দেওয়া হয়েছে, যেখানে কোনো কাজই এই সরকার করতে পারে নাই। মানে এস দো আমরা সুশাসন চাই না। আবারও বলছি, সুশাসনের বাইরে কোনো শব্দই বলা যাবে না। আপনি যদি সুশাসন, গুড গভর্নেন্স নিশ্চিত না করতে পারেন, আপনি আমার ভোট পাবেন না। দ্যাট ইজ দ্য বটম লাইন। আপনি আমাকে কি দিবেন, প্রতি মাসে 10,000 না 40,000 টাকা দিবেন, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট, বিকজ এগুলো আমার ক্ষণস্থায়ী। এই টাকাটা বড় জন্য আমার 3 মাস থাকবে, 3 মাসের ভিতরে আমি খেয়ে ফেলবো, যদি 3 থেকে 4 জন মানুষের মানে সংসার হয় আমার। কিন্তু আমার যদি এভার লাস্টিং বা লং লাস্টিং কোনো প্রজেক্ট উন্নতি হয়, সেই উন্নতি আমি আপনাদেরকে এটা নিয়ে এই ধরনের প্রতারণার গল্পটাও কিন্তু আপনাদেরকে আমি তুলে ধরতে চাই। সেটা হলো, ধরেন আমি আপনাকে 10,000 টাকা দিলাম প্রতি মাসে, ফর এক্সাম্পল, কিন্তু আপনার যে নাগরিক হিসাবে বিভিন্ন রাষ্ট্র প্রতিষ্ঠানের কাছে যে সার্ভিস আপনি পাবেন, শুধু টেম্পোরারি সার্ভিসের কথা বলছি, যে উপস্থিত সময়ের এই সার্ভিস থেকে আপনি 10,000 টাকা দিলেও আমার কাছ থেকে আপনি কমসে কম 33,000 টাকা নেবেন আপনি, যখন আমি সার্ভিসের জন্য যাব। তাহলে 10,000 টাকা নিলেন, 33,000 টাকা আমার কাছ থেকে, মানে আমার রাষ্ট্রীয় সুবিধাতে আমি যেখানে যাব সেখান থেকে আপনি নিয়ে গেলেন। তাহলে আমার লাভটা না ক্ষতি হচ্ছে? এরপর লং টার্ম কোনটা? লং টার্ম হলো আপনার সন্তানের ভবিষ্যৎ এখানে কুক্ষিত হতে পারে, আপনার সন্তানের ভবিষ্যৎ সাস্টেইনেবল হবে না। দ্যাট ইজ আ বটম লাইন, লিডিস এন্ড জেন্টলম্যান। সো গেল একটা। এখন আপনি দেখেন যে এই এই যে প্রকল্পগুলো, এগুলো বাংলাদেশের জন্য সাস্টেইনেবল। ওয়াই? বিকজ আমাদেরকে মানে এক ধরনের অঘোষিতভাবে নিরস্ত্রীকরণ চুক্তিতে অঘোষিতভাবে, দ্যার ইজ নো ট্রিটি। এবং আমি গতকালকে দেখলাম, আপনি কল্পনা করতে পারছেন, আওয়ামী লীগের কিছু লোক যারা ভারতে আছে, তারা আলোচনা করতেছে ইন্দিরা গান্ধী যে চুক্তি, সেই চুক্তিতে অনুযায়ী বাংলাদেশ মানে ভারত যদি থ্রেট মনে করে বাংলাদেশের উপর তারা আক্রমণ করতে পারে। কল্পনা করতে পারবেন আপনার, একটা দেশের জনগণ, বাংলাদেশের মানুষেরা, এরা গিয়ে বলে যে ভারত যেন বাংলাদেশে আক্রমণ করে। ক্যান ইউ ইমাজিন, লেডিস এন্ড জেন্টলম্যান? এরা কতটা একটা দেশদ্রোহী এবং মানে দেশের মানুষের শত্রু হতে পারে? বলছে যে বাংলাদেশে আক্রমণ করা যাবে। ইন্দিরা গান্ধীর চুক্তি তারা বাংলাদেশিরা, ভারতীয়রা না, বাংলাদেশিরা এই কথাগুলো উপস্থাপন করেছে। আমি আপনাদেরকে এখন আমি আসি, এই যে আরামজাদা নট আউট নুমান আছে, এই যে একটা আছে না, ওই যে 6 মাসে গোসল পারে নাই। আচ্ছা, এখানে একটা খবর, বাংলাদেশিদের জন্য আইসিসি কোনো অ্যাক্রেডিটেশন কার্ড রাখে নাই। আপনি দেখেন, এটা কোনো দেশ আমাদেরকে কোনো দেশ মনে হয়? মানে বাংলাদেশ কি সত্যিকার অর্থে কোনো দেশ মনে হয় আমাদের? মানে এটা কেমন কথা? আমরা আইসিসির সদস্য, আইসিসি এই কাজটা করতে পারে? আমি আজকে এখানে প্রতিবাদ করে গেলাম, আইসিসির কোনো একটা ম্যাচ যেন বাংলাদেশে না দেখানো হয়। বাংলাদেশের তরুণ সমাজ এই বাস্তবতা মেনে নিয়েছে, এবং ক্রিকেট যে তাদের জীবন এবং তাদের ভবিষ্যৎকে জিম্মি করার প্রক্রিয়া ভারতীয়দের মাধ্যমে, সেটা বাংলাদেশের জনগণ বুঝেছে। কিভাবে বুঝেছে আমি বুঝলাম, এই কারণে বুঝেছে যে আপনার বিসিবির পরিচালক যে নাজমুল সাহেবের প্রতি যে রেসপেক্ট এই তরুণ প্রজন্মের, সেখানে দেখে আমি মনে করি, সুস্পষ্টভাবে আমি মনে করি, বাংলাদেশের জনগণকে আমরা এটা, বিশেষ করে তরুণ প্রজন্মকে, নট অল অফ দেম, আমরা যদি আরও কাজ করি, আরও বক্তব্য দিই, আরও আমরা এটা প্রচার করি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আমরা নতুন প্রজন্মকে এটা বোঝাতে আমরা সক্ষম যে বাংলাদেশের ক্রিকেট হচ্ছে বাংলাদেশের জন্য একটা ক্যান্সার। এই ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশকে কুক্ষিগত করে রাখার একটা প্রক্রিয়া, এবং ক্রিকেটের প্রচার প্রসার মানে ভারতীয় সাম্রাজ্যবাদের প্রচার প্রসার। দ্যাট ইজ দ্য বটম লাইন, লেডিস এন্ড জেন্টলম্যান। ফাক ক্রিকেট। আপনি একজন বলছেন, আমার ভাই নাম কি, রাকিব খান আমার ভাই বলছেন, সুন্দর বক্তব্য দিয়েছেন আপনি। আপনার জন্য রয়েছে কে কসমেটিক্সের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের মহামূল্যবান বই। এবং তো মুক্তিযুদ্ধ কোনটা, সেটা হচ্ছে সবকিছু ভারত করেছে, আমরা কোনো কিছুই করি নাই। আর আপনার মানে বঙ্গবন্ধু সবকিছু করেছেন, আর কেউ কিছু করে নাই। আর যথারীতি গাছ, সেই গাছ যেটা ভারত থেকে আনা, সেই গাছ মুক্তিযুদ্ধের পক্ষে। আচ্ছা, তো বাই দ্য ওয়ে, এটা একটু মানে আমি টিজিং ইউ, বিকজ এটা হানিফ সংকেত ভাই সবসময় এটা বলে থাকেন। আচ্ছা, মুক্তিযুদ্ধের মহামূল্যবান বই কোনটা জানেন? মুক্তিযুদ্ধে আর কেউ কিছু করে নাই। প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি মানে পাকিস্তানের চোর ছিলেন, আইএসআর চোর ছিলেন, উনি একজন রাজাকার ছিলেন, উনি মানে এই সেই আজিবাজি। আমি একটা উদাহরণ দিলাম আপনাদেরকে, কেন, যেহেতু উনি তো রাজনীতিভাবে পরিচিত, এই জন্যই। আর বঙ্গবন্ধু সব কিছু করেছেন, আর আওয়ামী লীগ মানে মুক্তিযুদ্ধ করেছে। বাংলাদেশের ভারত না থাকলে মুক্তিযুদ্ধ হতো না, যদিও লাস্টের কয়েকদিন এসে তারা বলছে, এবং বাংলাদেশকে যা দিয়েছে ভারত আজীবন মনে রাখতে হবে। এগুলো হচ্ছে মুক্তিযুদ্ধের মহামূল্যবান বই। এখন আমি আমার রাকিব ভাইকে এই বিষয়ে মন্তব্য করার জন্য আমি অনুরোধ করলাম আপনাকে। আচ্ছা, সো এখন আমি যাই যে এখন আমার বক্তব্য হলো, নট আউট নুমান, তুই কই রে তামিলনাড়ু? ওয়ের আর ইউ নাও? তামিলনাড়ু কি পরিমাণ টাকা খেয়েছে ভারতের মানে হাইকমিশন থেকে, আপনি কল্পনা করেন। নন স্টপ, তার ঠোঁট তো এত পাতলা দেখা যাচ্ছে, সারাদিন মনে গাঁজা খায়। ও বাই দ্য ওয়ে, আরটিভির খবর হলো, বাংলাদেশে গাঁজাখুরের সংখ্যা 11 লক্ষ। এটা আরটিভির খবর এই মুহূর্তে। পারভেজ ভাই, ওয়েলকাম টু দিস লাইভ। মানে
গাজাকুর বাংলাদেশের টোটাল গাজাকুরের সংখ্যা 11 লক্ষ, এটা আরটিভি একটু আগে খবর দিয়েছে, এটা আমরা এটা মানে কথা বলবো। নুমান হচ্ছে এই 11 লক্ষের অন্যতম নেতা, এই গাজাকুর নুমান, এই যে নট আউট নুমান। আচ্ছা, সো মূল জায়গাতে আমি আপনাদেরকে বলি, সেটা হলো যে দেখেন এই দালালদের বিষয়ে সচেতন থাকবেন। আমি বারবার বলছি বাংলাদেশে যে পরিমাণ লুটপাট এবং অপচয় হয়, ক্রিকেটে আইসিসি কি দিবে? এবং আমি বলছিলাম ব্যঙ্গ করে, আমরা প্রবাসীরা প্রতিদিন $35 মিলিয়ন শুধু, তারা বলছে $27 মিলিয়ন, আমি বলছিলাম $35 মিলিয়ন শুধু আমরা প্রস্রাব করি, মানে খরচ করি প্রবাসীরা। কেন বললাম এই কথাগুলা? কিছু মনে নেবেন না। এই জন্যই আপনারা তো জানেন এই বাংলাদেশটা টিকে আছে এই মুহূর্তে শুধু প্রবাসীদের টাকায়, জানেন তো আপনারা। মূল যে আমাদের রিজার্ভ, এই যে এত কিছুর পরে একটা বিপ্লব পরবর্তী রাষ্ট্র ভঙ্গুর হয়, অর্থনৈতিক মানে মানে টানাপোড়েন থাকে, দৈন্যতা থাকে, সেখানে মানে ব্যয় নির্বাহ করতে পারে না রাষ্ট্র, সেই জায়গাতে বাংলাদেশ এই প্রথম সত্যিকার অর্থে রিয়েল হিসাবে IMF, অ্যাকর্ডিং টু IMF অ্যান্ড ওয়ার্ল্ড ব্যাংক, বাংলাদেশের রিজার্ভ যা লাগে তার চেয়ে বেশি। আপনি বলেন সারপ্লাস আছে আমরা, কেন ইমাজিন দিস, হোয়াট এ কন্ট্রিবিউশন ফ্রম আওয়ার এক্সপেট্রিয়েটস, প্রবাসীদের সম্পূর্ণ। এবং জানেন তো রেমিটেন্স কাকে বলে? শুধু প্রবাসীদের পাঠানো টাকাকে রেমিটেন্স বলে। গার্মেন্টস বিক্রি করে যে টাকা সেটাকে রেমিটেন্স বলা হয় না, ওইটা অন্য হিসাব। কিন্তু রেমিটেন্স শুধুমাত্র প্রবাসীরা যে টাকা পাঠায় এটাকে রেমিটেন্স বলে। থিঙ্ক অ্যাবাউট দ্যাট লেডিস এন্ড জেন্টলম্যান। এজন্য আমি এই কথাগুলো বলছি। তো আসি আমি মূল জায়গাতে। আপনি দেখেন সে বলছে কি মানে 400-500 কোটি টাকা আমরা লস করলাম। আমি বলছিলাম যে পরিমাণ শুধু এসালম যে নিয়েছে $1 বিলিয়ন যদি আমরা এসালমের কাছ থেকে আনতে পারি, $20 বিলিয়ন নিয়েছে অফিসিয়াল স্ট্যাটিস্টিক্স, এটা আওয়ামী লীগের সময়ের বক্তব্য আমি বলছি। ওই টাকাটা যদি আমরা $1 বিলিয়ন শুধু $20 বিলিয়ন থেকে $1 বিলিয়ন আমরা এসালমের কাছে উদ্ধার করতে পারি, মানে আমাদের ক্রিকেট বোর্ড চলতে পারবে আরো 30 বছর। 30 বছর চলতে পারবে। আর ওই কথা, ওই হিসাবটা তো সত্য না। আমরা কত পার্সেন্ট পাই? আইসিসি যে টাকা দেয় সেই টাকা 27 মিলিয়ন, $21 মিলিয়ন আমরা পাই। $21 মিলিয়ন, তাও বাংলাদেশের উৎপাদিত যে টাকা সেটার একটা অংশ। আপনি কল্পনা করেন কতটা মিথ্যাচার তারা এদিন প্রতিদিন আমাদের সামনে জাতিকে বিভ্রান্ত করে। এই দেশে থেকে এই দালালরা এখন এই কাজগুলো করে যাচ্ছে। এটা আনবিলিভেবল লেডিস এন্ড জেন্টলম্যান। আমি নট আউট নুমান সহ সেই দালালদের উদ্দেশ্যে, এই দেখেন প্রথম আলোর আমার পিছনে আছে প্রথম আলো, আদানি বছরে 5 থেকে 6 হাজার কোটি টাকা বাড়তি নিচ্ছে। ইমাজিন দ্যাট। ইন্টারন্যাশনাল মার্কেট যদি 5 টাকা হয়, রাইট, ভারতীয় মানে কোম্পানির সেটা টাকার কথা 4 টাকা অথবা 4.5 টাকা। কেন? বিকজ আপনার আমদানি খরচ, আপনার যে যাতায়াত খরচ বা কানেক্টিং খরচটা আমেরিকার চেয়ে কম, ইউরোপের চেয়ে কম। সেখানেও তারা ইন্টারন্যাশনাল রেটের সাথে তাল মিলিয়ে নিয়েছে, তারপরেও তারা 5 থেকে 6 হাজার কোটি টাকা এক্সট্রা নিয়েছে। লেডিস এন্ড জেন্টলম্যান, এখন আপনি আমাকে নোটাউন নুমানকে বলেন আপনারা যে এই যে আইসিসির যে টাকা $21 মিলিয়ন, $21 মিলিয়ন আপনি প্রতি বছর $1 বিলিয়ন পাচার করে, মানে এক্সট্রা দিচ্ছি আমরা আদানিকে। এই টাকাটা শুধু একটা প্রকল্পের বক্তব্য আমি দিলাম, এটা কিন্তু সব প্রকল্প নয়, এবং শত শত প্রকল্প করেছে। এই প্রকল্পগুলা শুধুমাত্র আমি আপনাকে বলি, শুধুমাত্র পদ্মা সেতুতে যে পরিমাণ লুটপাট করেছে 11,000 কোটি টাকা, মানে সেতুর মানে টাকার সেতু, সেটাকে তার 81,000 কোটি টাকা নিয়েছে। ধরে নিলাম আরো 20,000 কোটি টাকা এক্সট্রা হলো। ভাই 81,000 কোটি টাকা কিভাবে গেল? আপনারা দেখেছেন সেটা। এই সরকারে আসার পরে প্রায় 6,500 কোটি টাকা পদ্মা সেতুর পরবর্তী রক্ষণাবেক্ষণ থেকে তারা সেভ করেছে। এই যে আমাদের সড়ক উপদেষ্টা যে ফয়জুল হক সাহেব সেদিনও বলছিলেন। তো আপনি কল্পনা করেন আমরা যদি এই টাকাগুলো সেভ করতে পারি, বিসিবির যে টাকা পায় আইসিসি থেকে, এগুলা কি কোনো অবস্থাতে কোনো বেশি অ্যামাউন্ট? আপনি ধরেন আদানির থেকে যদি 500 হাজার কোটি হয়, ভাই আমরা 500টা কোটি মানে 500টা কোটি টাকা যদি আমরা এখান থেকে সেভ করে আমরা আমাদের ক্রিকেট বোর্ডকে দেই, আমাদের ক্রিকেটারদেরকে দেই, আমাদের টাকার প্রয়োজন আছে? আইসিসির টাকা আমাদের প্রয়োজন আছে বলেন আপনারা? বলেন আমাকে, আপনারা বলেন। আমি তো এই কথাগুলো তো তুলেছিলাম সেদিন। আমি অন্যান্য প্রকল্পে বাদ দিলাম। ভাই যে পরিমাণ লুটপাট হয়, আমি আপনাদেরকে বলি বাংলাদেশে যে মানে বাজেট হয়, সেই বাজেটের মাত্র মানে 1/3 আমরা কাজে লাগাই, বাকি 2/3 অপচয় এবং আর লুটপাট হয় এই জায়গাতে। তা আপনি কল্পনা করেন এই নট আউট টুমানকে খান ধরে কেউ এই কথাটা তাকে জিজ্ঞেস করবেন, এই হিসাবটা তাকে মিলিয়ে দেবেন যে দালাল তুই দেখ তুই কি পরিমাণ টাকা খেয়েছে। আপনি কল্পনা করেন কি পরিমাণ টাকা খেয়েছে সে, মানে সারাদিন নন স্টপ, মানে এই হিসাব সারাদিন, মানে বিসিবি এই করলো, বিসিবি সেই করলো, মানে সে একটা বারো বসে নাই। কি পরিমাণ টাকা খেয়েছে আপনি কল্পনা করেন। আপনি তো জানেন যে মানে বাংলাদেশ যেন যায়, কারণ ভারত তো একটা মহাবিপদে পড়েছে, রাইট? বাই দ্য ওয়ে, এখানে বলে রাখি যে পাকিস্তান ক্রিকেট বোর্ড সরকারের অনুমতি পাচ্ছে না এই মানে খেলাতে যাওয়ার। পারভেজ ভাই কি বলছেন? আচ্ছা, আদানি ইজ নাও ডিসরাপ্টিং বাংলাদেশ উইথ আচ্ছা and by reducing electricity supply. They would definitely do that. They would definitely do that. Let me tell you one thing. আপনারা যারা নতুন প্রজন্মের এখানে যারা মানুষ আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করি, এই জীবনে কোনোদিন লাইফ সেভিং গুরুত্বপূর্ণ যেগুলা উপস্থিত সময় রিপ্লেস করা যায় না, এনার্জি সেক্টর, লাইফ সেভিং ম্যাটার, শিক্ষা, জীবনে কোনোদিন ভারতীয়দের হাতে দিবেন না, বাংলাদেশের এই জীবনে দিবেন না। কেন দিবেন না জানেন? যে কোনো সময় তারা এগুলো আমাদেরকে ডিস্টার্ব করবে, বিপদে ফেলবে। লাইফ সেভিং এবং হেলথের বিষয়ে, লং টার্ম হেলথে
তো আপনার জিনিস একটা খাচ্ছেন ভারত থেকে এনে বছর পর বছর। এটা আপনি জানেন না আমাদের সারা 21 কোটি মানুষকে এরা ক্যান্সারের মানে দানা দিয়ে দিচ্ছে কিনা আমাদের ভিতরে। কারণ একটা দেশকে রোগা করতে পারলেই মানে অসুস্থ জাতি তো কখনোই আর উন্নতি করতে পারে না। দ্যাটস হোয়াট ইট ইজ। সো এটা কিন্তু আমি আবারও বলছি, জীবনে কখনো চেষ্টা করবেন শিশু খাদ্য ভারতীয় প্রোডাক্ট না খেতে, চেষ্টা করবেন। এটা আমি আপনাকে অনুরোধ করে গেলাম। ডু নট ট্রাস্ট দেম, ডু নট বিলিভ দেম। এতটা হেট্রেড টুয়ার্ডস বাংলাদেশি এবং মুসলিম, কান ইমাজিন দ্যাট, আনবিলিভেবল। আই হ্যাভ নেভার সিন এনিথিং লাইক দ্যাট। ওয়াই? দেখেন মানে আমি বারবার বলছি, এখানেই আমার বক্তব্য আপনাদের মানে আমি প্রতিবাদ করে যাচ্ছি সেই সময়ে যে আমরা ক্রেতা, পৃথিবীতে এমন অন্যায্য এবং এবং খারাপ ব্যবহার আমি কোথাও দেখি নাই। আমরা তাদের ক্রেতা, আমরা প্রায়োরিটি এবং প্রিভিলেজ পাওয়ার কথা। পণ্য আমাদের কাছে বিক্রি করে আসার সময় 3 গুণ টাকা নেয়, আবার আসার সময় 2টা জুতার বাড়ি এগেলে একটা দেয়। এমন নজিরবিহীন খারাপ ব্যবহার এবং মানে আপনার সন্ত্রাস আপনার পৃথিবীতে কোথাও পাবেন না ভারত বাংলাদেশের সম্পর্কের মধ্যে যা বর্তমানে আছে। সো আমি এই কথা অনুরোধ করে গেলাম, কখনো দিবেন না। এখন নট আউট নুমানকে জিজ্ঞেস করেন যে তাহলে এইটা তো দিল আইসিসি, তাহলে এই যে অবস্থা আর দেশের মান সম্মান মর্যাদা, আমি বললাম না গতকালকে বলেছি, নতুন উচ্চতায় বাংলাদেশের সম্মান, নতুন উচ্চতা। অলরেডি ক্রিকেটের বাইবেল উইজডেন গতকালকে বলেছি আইসিসির ক্রিটিসাইজ করেছে শুধু বাংলাদেশ এই ইনিশিয়েটিভটা নেওয়ার কারণে। এরপরে গিলেস্পি, উনার মতো ব্যক্তি কিন্তু অলরেডি, আপনি যাকে গিলেস্পি মানে জিলেস্পি বলা হয়, তো উনি কিন্তু আপনি দেখেন প্রতিবাদ করেছেন। আর অনেকে এসেছেন এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড তারা বলছে আমি পাকিস্তানকে এই এফোর্টটার জন্য ধন্যবাদ দিই, ইভেন তো তারা বিশ্বকাপে যায়ও, কেননা এটা একটা বিগ লস হবে পাকিস্তানের জন্য যদি পাকিস্তান না যায়, মানে টোটালি। অর্থাৎ এটা একটা নজিরবিহীন ঘটনা। এই স্যাক্রিফাইসটা পাকিস্তান করবে কিনা, তবে পাকিস্তান শুড স্ট্যান্ড বাই বাংলাদেশ। ওয়াই? বিকজ এটা ভবিষ্যৎকে আইসিসিকে ভারতের মানে রাহুগ্রাস মুক্ত করার জন্য এই পদক্ষেপগুলো জরুরি। ইফ ইউ ডু নট অ্যাক্ট নাও, দেয়ার ইজ এ টাইম কামিং ইউ নট বি এবল টু অ্যাক্ট দ্যাট টাইম। এটা আমি আবার বলছি, কেননা এই যখন ইনজাস্টিস হচ্ছে, এই ইনজাস্টিসের বিপক্ষে না দাঁড়ালে, যখন আপনার উপর ইনজাস্টিস আসবে তখন হয়তো আর একজন মানুষও পাবেন না মানে যখন আপনার পক্ষে দাঁড়াতে পারে। সো আমি বলবো পাকিস্তানের জন্য দিস ইজ এ হাই টাইম, পাকিস্তান শুড অ্যাক্ট নাও। ক্রিকেট ইজ নট এভরিথিং, অনেস্টলি স্পিকিং। পাকিস্তানিরা চাইলে, পাকিস্তানি অনেক বড় বড় বিলিয়নিয়ার পৃথিবীতে আছে, বিশ্বাস করেন, বড় বড় বিলিয়নিয়ার পাকিস্তানি বংশোদ্ভূত। আমি জানি আমেরিকা তো 3 জন আছে কমপক্ষে বিলিয়নিয়ার তারা, রাইট? আমাদের প্রেসিডেন্ট ট্রাম্পের ফ্রেন্ড একজন কিন্তু, আমি আপনাকে বলি। সো তারা চাইলে এটাকে তারা করতে পারেন এবং এটা এখানে আইসিসি মানে বিপদে পড়বে এবং ভারতের মানে প্রভাব সেটা মুক্ত হতে পারে যদি পাকিস্তান এখানে মানে স্ট্যান্ড আপ টু দিস বুলিং এন্ড দিস কাইন্ড অফ কনস্পিরেসি এন্ড আমি যদি দ্য অ্যাবিউজ অফ পাওয়ার এন্ড এফোর্ট টু ডিস্ট্রয় ক্রিকেট অর আইসিসি, লেডিস এন্ড জেন্টলম্যান, রাইট? ক্রিকেট জাস্ট কলোনিয়াল স্পোর্টস, বা এই নামটা তো পড়তে আবার রাকিব খান, থ্যাংক ইউ, দ্যাটস আ কলোনিয়াল স্পোর্ট। নাইস সেন্টেন্স। Now oh, by the way, in fact, it is, because it's invented by British. It is a colonial sport. And now, it is right now recolonized again. It is being recolonized, in the process of being recolonized by India, because it was colonized by Britain. Right now, they have given the power, authority to India to recolonize. We should not tolerate that. We should stand up to this bullying and this colonization. We want a colony-free world and sports as well, ladies and gentlemen. So we should stand up to that. Among this is a nice word. It absolutely এটা colonial sport. Absolutely. এটা আমি এর জন্য তো আমি বারবার বলছি, এটা নতুন এম্পেরিয়ালিজম সৃষ্টি করতেছে, ভারতীয় এম্পেরিয়ালিজম। ফর এক্সাম্পল, যে ক্রিকেটের প্রচার প্রসার মানে ভারতের প্রচার প্রসার। আমি আপনাদেরকে অনুরোধ করবো, জাস্ট অ্যাবসলিউটলি আমি অনুরোধ করবো আপনাদেরকে, নতুন প্রজন্ম যারা আছেন, গাইজ, ক্রিকেট পৃথিবীতে G8 কান্ট্রির ব্রিটেন ছাড়া একটা দেশ ক্রিকেট খেলে না, বিশ্বাস করেন, একটা দেশও ক্রিকেট খেলে না। এটা একটা টাইম ওয়েস্টিং। আগামীতে যে ফার্স্ট পৃথিবী আমরা পাচ্ছি, এই সময় নষ্ট করে দিনের পর দিন এই খেলাগুলো দেখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। বিকজ আমাদের যে মানে যেটাকে আমরা কি বলে, যেটাকে এই যে আমাদের এই যে পাওয়ার, যেটা আমাদের কি বলে এটাকে, এই যে ম্যান পাওয়ার, ইটস এ ওয়েস্ট অফ ম্যান পাওয়ার, ট্রাস্ট মি। আমাদের এই যে কর্মঘণ্টা, রাইট, এটার ওয়েস্ট অফ টাইম ডেফিনেটলি আমি মনে করি। সুতরাং আপনারা বিশ্বাস করেন, আর পার্টিকুলারলি যে খেলাতে ভারতের আধিপত্য ভারত ওন করে, সেই খেলাতে অন্ততপক্ষে আমি বাংলাদেশকে কোনোভাবেই টাকা একটা পয়সা খরচ করার জন্য আমি বলবো না, এবং এটা গুরু বিরোধিতা করি। উই নিড টু ইনভেস্ট ইন ফুটবল, অ্যাবসলিউটলি। বললাম না, ব্রিটেনের 3য় মানে বিভাগ, অর্থাৎ 3rd ক্লাস, যেটা ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, 3rd ক্লাস যে লিগ, যেটা ওইটাতে যদি বাংলাদেশের একজন মানে ফুটবলার খেলতে পারে, তারপরেও যে টাকা সে পাবে, এটা মোটামুটি বলতে গেলে আইসিসি যে টাকা দিয়ে বাংলাদেশে তার সমান হয়ে যেতে পারে। ট্রাস্ট মি, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমি আবার বলছি, আমাদেরকে ফুটবলে, এবং ফুটবল ইজ এ গেম অর স্পোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, অফ দ্য গ্লোবাল ওয়ার্ল্ড।
ট্রাস্ট মি, উই নিড টু ইনভেস্ট ইন ইট। এবং আমরা বাংলাদেশের নতুন যে ছেলেরা বিশ্বাস করেন ক্রিকেট যেন উঠতে না পারে, এই ষড়যন্ত্রটা মানে ফুটবল যেন উঠতে না পারে, সেই ষড়যন্ত্রটা করেছে এরা বসে। কল্পনা করেন এমন কোনো সেক্টর নাই যে সেক্টরে তারা ভারতীয় রয়ের মানে মিশনের বাইরে ছিল। দিস ইজ আনবিলিভেবল। প্রতিটা সেক্টরে বাংলাদেশে খুদ আমি আপনাকে একটা উদাহরণ দিই। মিজানুর রহমান আজহারী, আপনি জানেন তো মিজানুর রহমান আজহারী, উনি তরুণ বক্তা, তরুণ প্রজন্মকে মোটিভেট করতেছে। যখন তারা দেখলো তাকে আপনার এই ষড়যন্ত্রের মাধ্যমে তাকে বের করে দিল, দেশে আসতে পারলো না ভদ্রলোক। আচ্ছা, গেল উনার বক্তব্য। আপনি জানেন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর একজন ইসলামিক স্কলার, আমার প্রিয় একজন ব্যক্তি, ভেরি নাইস। আব্বাসী আর চরমুনাইয়ের সাথে রাইট এবং দিনের যে পার্থক্য, 1000 মিলিয়ন বছরের পার্থক্য, জ্ঞান, গরিমা, প্রেজেন্টেশন, উপস্থাপনা, যুক্তি, তর্ক, কমন সেন্স, সেন্সিবিলিটি, সেই খন্দকার আব্দুল্লাহ জাহারকে কে খুন করেছে আপনি জানেন? ট্রাক দুর্ঘটনায় উনি মারা গেছেন। বলা হচ্ছে উনাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কে থাকতে পারে এই হত্যাকাণ্ডে? ইমাজিন। অথচ এটা দেখেন শেখ হাসিনার সময় ছিল বলে এটা নিয়ে কথাই হয়নি। মূলত উনাকে হত্যা করা হয়েছে ট্রাক দুর্ঘটনা দিয়ে, ট্রাকের মাধ্যমে। ট্রাক প্লাসও অ্যাবসলিউটলি যত ট্রাক দুর্ঘটনা দেখবেন মনে করবেন এখানে ভারতীয় মানে ইন্টেলিজেন্স এজেন্সি জড়িত। ট্রাস্ট মি, আমি আপনাদেরকে সবসময় বলছি। এর জন্য আমি আওয়ামী লীগের সময় আমরা বলছিলাম না যে আই হ্যাড আ পারমিশন মানে ফ্রম দি ইউএস গভর্নমেন্ট, রাইট? আমরা বলে দিচ্ছিলাম পারমিশন বাংলাদেশে যাওয়ার জন্য। কিন্তু সমস্যা হলো কি, সরকার কিছুই করতে পারতো না, যেহেতু কোনো মামলা নেই। কিন্তু সমস্যা কোনটা জানেন? এই যে ট্রাক দুর্ঘটনা, এটাই ছিল সবচেয়ে আতঙ্কের কারণ। এগুলা ভারতীয় আওয়ামী লীগ আর নাইলে এই দুইটা থেকে একটা পক্ষের কাজ, এটা তারা এই কাজগুলো করে। এই জন্যই আমরা তখন মানে দেশে যাই না। বিশ্বাস করেন আজকে আমি সত্য কথাটা বললাম, আমি আপনাদেরকে বলতে বাধ্য হলাম। এবং খন্দকার কেন? কারণ উনি যেভাবে উঠতেছিলেন, উনি আন্তর্জাতিক মানের একজন মানে লেখক হতে পারতেন, ইসলামিক স্কলার, এতটা জ্ঞান গরিমা আর এত ইন্টারন্যাশনাল টাচ ছিল ওনার, আনবিলিভেবল। এই লোকটাকে হত্যা করেছে শুধু উনি যেন উঠতে না পারেন। এবং তাদের মহাপরিকল্পনা, ইসলামিক স্কলার, ভালো ভালো সাহিত্যিক যারা অ্যান্টি ইন্ডিয়ান সাহিত্যিক, যদি কোনো কারণে তাদের মানে কাছে যদি তারা কোনোভাবে একদম বিশ্বাস করেন, একদম ইয়ং লেভেল থেকে এদেরকে টার্গেট করে তারা করে এদেরকে শেষ করে দেয়, আগ থেকে উঠতে পারবেন আপনি। তারা এই দেশ এমনভাবে কুক্ষিগত করেছিল এই মানে নতুন যে মানে কলোনিয়াল মানে পাওয়ারের যে আধিপত্যবাদীরা, এই ভারতীয়রা। কিন্তু আমাদের রাজনীতিবিদরা এটা অ্যাড্রেস করতে পর্যন্ত ভুলে গেছে। আজকে এরা লেকচার দেয় প্রতিদিন এসে জাতির সামনে, আমরা এই করবো সেই করবো। কোনো কিছু এরা করতে পারবে না, কারণ এদের ক্ষমতা নাই। এদের অনেকটা ডার্ট, যারা আগামীতে যাবেন অনেকের ডার্ট, অনেক ব্লু অ্যাক্সেস ভিডিও মানে অলরেডি মানে ভারতের রয়ের হাতে ইতিমধ্যেই। আমি 3 জনের কনফার্ম করে বলতে পারি এদের এটা এখানে আছে। এবং এরা যদি সরকারের মন্ত্রী হয় কি হতে পারে আপনি কল্পনা করেন? কখনো কল্পনা করতে পারেন কি হতে পারে আমাদের? দ্যাট ইজ দ্য বটম লাইন, লেডিস এন্ড জেন্টলম্যান। এরা গিয়ে ভারতে মানে মাস হোটেলে থাকেন, সেখানে কাজ হয়ে গেছে অলরেডি। এবং যেহেতু তারা এটা আসক্ত এবং এই কাজটা সেরে ফেলছে তারা। এবং এটা তারা শিখেছে কার কাছ থেকে জানেন? এটা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ, দে ডু ইট। এই ডার্টগুলো তারা রাখেন সবসময়, তাদের একদম কার্বন কপি করে ভারতেরও। দ্যাটস সো ব্যাড ফর আওয়ার কান্ট্রি, ইউ নো আই মিন? সো বি কেয়ারফুল গাইড, স্টে অ্যাওয়ে ফ্রম দ্যাম, দ্যাট ডেঞ্জারাস, আপনাকে শেষ করে দেওয়ার জন্য। এবং এই যে আমি বলছি না, আমি ট্র্যাডিশনাল রাজনীতিবিদের রাজনৈতিক ব্যবস্থার দ্বারা বাংলাদেশে কোনো গুণগত পরিবর্তন আসবে না। আমি আপনাদের একটা জিনিস বলে রাখি, যদি সুশাসনকেও নিশ্চিত করার মনে করেন যে আইনসঙ্গত সুশাসন, গরিব মানুষকে এটা বুঝাবেন যে সুশাসন দরকার আপনার সন্তানের জন্য। বাংলাদেশের যে সম্পদ আছে, বাংলাদেশ কি গরিব রাষ্ট্র? আমি প্রশ্ন তুলতে চাই আপনাদের কাছে, বাংলাদেশ কি পুয়ার কান্ট্রি? নাও। ব্রিটেনের জিডিপির চেয়েও ডাবল টাকা আমরা পাচার করতে পারি। এই দেশ গরিব হয় কিভাবে? উত্তরটা দেন আমারে। ব্রিটেনের জিডিপি $112 বিলিয়ন, গো অ্যান্ড চেক রাইট নাও, মেবি মোর অর লেস। $235 বিলিয়ন অফিসিয়াল গভর্নমেন্ট স্ট্যাটিস্টিক্স, ইটস নট বাই দিস গভর্নমেন্ট, বাই দ্য প্রিভিয়াস গভর্নমেন্ট, মানে বিভিন্ন মানে সমীক্ষা। তাহলে $235 বিলিয়ন, এক ব্যক্তি $20 বিলিয়ন নিতে পারে। এই দেশ গরিব থাকে কিভাবে আমারে বলেন আপনি? এই দেশ গরিব কিভাবে হলো? এই যে এখন আপনি কল্পনা করেন, এই যে টাকা পাচার আমরা খালি বন্ধ করতে পারি, আর মোট যে রাষ্ট্রীয় খরচ আছে তার 98% আমরা খরচ করতে পারি, এবং এটা দুর্নীতি না হয়, বাংলাদেশের জিডিপি, আমি আবার বলছি, আমি গিভিং ইউ দ্য প্রেডিকশন, মানে এন্ড অফ দ্য 5 years টাইম, whoever comes to the power, trust me, is gonna go and touch by 13% জিডিপি। বাকিটা আমি বললাম না। আসাম সেন্ড বাঙালি পিপল, আচ্ছা। So that's what it is, ladies and gentlemen. Amra ei bishoytate Masum bhai, what is the difference between state formation and government formation, which is more important, which is a local solution? You said that, look, we
talked about this kind of আপনার মেকানিজম, বাট দ্য প্রবলেম ইজ তারা বলছেন যে তারা এটা এই যে অটোনিমাস তারা দিতে চান না। ওয়াই তারা দিতে চান না? ফর এক্সাম্পল আপনি যদি বলেন বিভাগীয়, আমরা যে বিভাগ চেয়েছিলাম স্বায়ত্তশাসন, স্বায়ত্তশাসন মানে স্বায়ত্তশাসিত বিভাগগুলো যেগুলো আছে সেগুলো, আর বাংলাদেশের ক্ষেত্রে বিকজ বাংলাদেশ ইজ টু স্মল, অনেস্টলি স্পিকিং দে আর গিভিং ইউ দ্য লজিক, তারা বলছেন যে বাংলাদেশ এতটাই ছোট এবং ভারতের আগ্রাসনে এই জায়গাতে এমনভাবে আছে যে বাংলাদেশকে যদি একটা বিভাগকে স্বায়ত্তশাসন দেওয়া হয়, এটা একটা পর্যায়ে দেখা গেল ভারতের সাথে সম্পর্ক করে তারা উল্টাপাল্টা করতে পারে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দেশের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটির জন্য হুমকি হতে পারে। তবে লোকাল গভর্নমেন্টকে এই এখন পর্যন্ত যেভাবে আছে, এটা লোকাল গভর্নমেন্টের সার্ভিসের জাতি না। এটাকে যদি আধুনিকায়ন করতে হয় সেটা হচ্ছে যে প্রথমে ইউনিয়ন পরিষদের এই সরকার প্রপোজাল দিয়েছিল যারা চেয়ারম্যান হন এদেরকে লেখাপড়া করে যারা মানুষ হতে হবে। আপনি জানেন কারা চেয়ারম্যান হয়? বেশিরভাগই ছাগলচু টাইপের বাংলাদেশের যারা চেয়ারম্যান হয়, অলমোস্ট 60 to 80% এরা চেয়ারম্যানের যোগ্য না, কিন্তু তারা চেয়ারম্যান বিকজ তাদের পয়সা আছে এখানে। এই জন্য বলছি এগুলাকে যদি আমরা শক্তিশালী করতে চাই, ওই লেভেলের মানে রিফর্মস আনতে হবে ওই সেক্টরে যদি সম্ভব হয়, এবং গভর্নমেন্টের সাথে কোঅর্ডিনেশন করে। ধরেন এখনো আপনি যদি গ্রামাঞ্চলে যান, একজন চেয়ারম্যান তার ওই যে বয়স্ক ভাতা লিস্ট করে কাকে জানেন? যে তাকে ভোট দিয়েছে। আপনি দেখেন যে তাকে ভোট দিয়েছে এবং তার রেকমেন্ডেশন আছে তার পরিচিত মানুষ থেকে, ফ্যামিলি মানুষ থেকে, টাকা পয়সা কেউ দিয়েছে, মানে মেম্বার তো বেশিরভাগই জানেন তো এগুলো তো গরুচুর বেশিরভাগই, মানে আটা ময়দা, ডিসকাস্টিং ম্যান, আম সিক অফ ইট। আচ্ছা কিভাবে ভাই মানুষের এই যে টাকা পয়সা দুই বস্তা মানে ময়দা গম মানে চুরি করে? ডিসকাস্টিং ভাই, বিশ্বাস করেন এটা নিয়ে আবার তার সন্তানকে খাওয়ায়। এটা কোনো কথা ভাই? এটা বলেন তো, এটা কোনো মুসলিমই কাজটা করতে পারে? এটা করা উচিত? মানে আরেকজনের সম্পদ আপনি নিয়ে আপনি আপনার সন্তানকে খাওয়াচ্ছেন, আরেকজন মানুষের সন্তানের খাবার নিয়ে আপনি আপনার সন্তানকে খাওয়াচ্ছেন। এর চেয়ে বড় অমানবিক আর নির্লজ্জ ব্যবহার কি হতে পারে? আপনি বলেন তো আমারে, হাউ ইজ দ্যাট পসিবল? আপনি আমার বলেন তো। এই যে আমি বললাম না যে আমার ফারদিন আছে, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট, বিকজ আমি কেন বলি যে আমার ক্ষমতা থাকলেই কি না থাকলেই কি, ভোট দিলে দিবেন না দিলে নাই, এমন না যে আমার না দিলে, কারণ আমি এখানে টাকা চুরি করার জন্য যাইনি, আর টাকা চুরি করে অন্তত আমি আমার সন্তানকে খাওয়াবো না, আর আমার কেউ খাবেও না, পরিবারের কেউ যদি জানে যে এটা অবৈধ উপার্জন, তাহলে আমি টাকা দিয়ে কি করবো বলেন তো আমারে? হুদাই জেলে যাবো আমি, তাহলে আমার কি দরকার এগুলো? আমি বুঝাইতে পারি, ধরো আমি খারাপ, কিন্তু আমার পরিবারের, আমি তো আমার সন্তানকে কখনোই অবৈধ টাকা দিয়ে খাওয়াবো না। প্রয়োজনে সে একবেলা খাবে, নো প্রবলেম, বুঝতে পারবে আপনি? কারণ সে বড় যদি হয় মানে হারাম খেয়ে, তার কাছ থেকে আপনি কি আশা করেন? কি প্রোডাকশন তার কাছ থেকে আশা করবেন আপনি বলেন? আচ্ছা বড় হওয়ার পরে যদি খায় তাহলে তো বড় হয়ে গেছে মাংস টাংস মানে হালাল উপার্জনে, কিন্তু যদি আপনার সন্তানকে আপনি অবৈধ টাকা দিয়ে গড়ে তুলেন, এ তো হারামের ফ্যাক্টরি। এর কাছ থেকে কি আশা করেন আপনি আমার বলেন? দ্যাটস বটম লাইন, লেডিস এন্ড জেন্টলম্যান। সো বাই দ্য ওয়ে, আমি জানি না তো এখন আমি আপনাদেরকে বলছি, যারা ঘুষ যারা খান, অন্তত সন্তানদেরকে নিজের মূল বেতনের মূল অংশটা দিয়ে মানে বড় করবেন, এটা করা উচিত। কেননা ইউ ক্যান গেট সামথিং আউট অফ ইট। আর যদি হারামের ফ্যাক্টরি বানিয়ে তুলেন তাকে, এই ছেলে বা এই সন্তান কখনোই আপনার পক্ষে যাবে না, কারণ হারামের একটা তাসির আছে, এটা সে প্রয়োগ করবেই কোনো না কোনোভাবে। আপনি তাকে হারামকে খাওয়াইয়া বড় করেছেন, এটার প্রতিফলন তার চরিত্রের মধ্যে পাবেন কোনো না কোনোভাবে, এটা আপনার উপরেই সবার আগে আসবে। বাইরে বলে রাখি। সো মূল জায়গাতে হলো যে নট আউট নোমানকে বলেন যে এই যে প্রথম আলো রিপোর্টটা, এটা আপনারা গিয়ে মারবেন যে বছরে 5 থেকে 6 হাজার কোটি টাকা বেশি নিচ্ছে আদানি। প্রথম আলোর এটা চলে আসবে সবার কাছে, আপনি দেখবেন এটা অনলাইনে আছে। তাহলে এটা নট আউট নোমান যে এই হারামজাদা আরো যে দালালগুলো যেগুলো আছে এদেরকে আপনারা দিবেন যে তুই দেখ টাকা যদি হয় তোর কাছে মুখ্য, তাহলে এখানে এই সমস্যার সমাধান। আমরা যদি এটাকে রিভাইজ করে আদানির কাছ থেকে আমরা 1000 কোটি টাকা বছরে 5 বাদ দিলাম 6 বাদ দিলাম 1000 কোটি টাকা সেভ করতে পারি, বাংলাদেশের ক্রিকেটাররা তার 14 বংশ খেয়ে টাকা শেষ করতে পারবে না। ইটস পসিবল, রাইট? সো এটা মূলত টাকাটা ব্যাপার না, এবং টাকাটার জন্য বাংলাদেশ কোনো অবস্থাতেই বিপদে না। বাংলাদেশের টাকার কোনো অভাব নেই। আমরা প্রবাসীরা প্রতি মাসে $2.5 billion average we send in Bangladesh. That's the GDP is the equivalent to the GDP of many small African countries, East African countries, trust me. Every month. Think about that. সো এই জায়গাটা টাকা কোনো মুখ্য না, মুখ্য হচ্ছে আমাদের দেশটাকে এদের কাছ থেকে মুক্ত করতে গেলে দিস ইজ দ্য বিগিনিং, একটা বাই প্রোটেস্টিং এন্ড ভবিষ্যতে। এবং মনে রাখবেন আইসিসি মস্ত বড় বিপদে পড়বে বাংলাদেশ থেকে। বাংলাদেশ শুরু করে দিয়েছে, ট্রাস্ট মি, বাংলাদেশ শুরু করে দিয়েছে। এটা শেষ কোথায় হবে আমরা জানি না, এটা চলবেই। গিলেস্পির মতো অস্ট্রেলিয়ান, আমি বলছিলাম না, দেখেন আমার প্রেডিকশনটা কতটা অ্যাকুরেট। আচ্ছা বাই কি লিখছেন? আচ্ছা অ্যাসিস হেল্প আউট পল, আচ্ছা কি বলছেন? নট আউট নোমান ভিউ বিজনেসম্যান, ওকে, ভিউ বিজনেসম্যান প্লাস তার শোরটাই বলছে যে ভাই টাকা খেয়েছে কারো কাছ থেকে। আমি আপনাকে একটা জিনিস বলি, আমি আপনাদেরকে ধরেন এই যে আমি বললাম না যে আইসিসি মস্ত বড় বিপদে পড়বে, যেভাবে আমি বলছিলাম যখন কেউ প্রতিবাদ করে নাই তখন আমি বলছিলাম দিস ইজ দ্য বিগিনিং। দেখেন আপনি আমার কথাটা কতটা সত্য। এরপরে গতকালকে উইজডেন
তাদের রিপোর্ট লিখেছে, গিলেস্পির মতো ব্যক্তি উঠে আসছেন, আর অনেকেই এটা পাকিস্তানিরা তো সমালোচনা করতেছেই, আর অনেকেই। সুতরাং মানে কি, আইসিসির পোস্টমর্টেম শুরু হলো মাত্র, এটা কোন পর্যায়ে? মঈন আলী অলরেডি বক্তব্য দিয়েছেন, আরও অনেক ইংলিশ ক্রিকেটাররা এটাতে যুক্ত হবেন প্রিটি সুন। আমি আপনাকে লিখে দিলাম, নিশ্চিত থাকতে পারেন আপনারা, ইট ইজ কামিং আউট, এটার প্রতিবাদ হবে, এবং আইসিসি পোস্টমর্টেম এবং ইন্ডিয়ান আগ্রাসন মানে চ্যালেঞ্জের মুখে পড়বে খুব শীঘ্রই। বাংলাদেশ শুরু করে দিয়েছে, তো বাই দ্য ওয়ে বলে রাখি, বাংলাদেশের উপর খুবই ক্ষুব্ধ তারা, ভয়ঙ্কর ক্ষুব্ধ, মানে এই যে মানে উগ্রবাদী যারা আছেন, ভারতীয় উগ্রবাদী যারা আছেন তারা। আমি আবার বলছি, আমাদের যদি রাজনীতিবিদরা ঠিক থাকে, ভারতের একটা প্রচুর পরিমাণ আমাদের কোনো ধরনের ট্যাক্স দিতে হবে না, কোনো ধরনের সমীহ করা কোনো দরকার নেই। তবে ডেফিনেটলি উই শুড হ্যাভ অ্যান্ড উই ওয়ান্ট এ বেটার রিলেশনশিপ উইথ ইন্ডিয়া বিকজ দে আর আওয়ার নেইবারিং কান্ট্রি, রাইট, বা নেইবার। বাট দ্য প্রবলেম ইজ দে ডোন্ট ওয়ান্ট ইট। তারা এটা চায় না, তারা চায় এদেশ তাদের কবজে করে রাখবে, আর এই মার্কেটটা যেটা আছে এখানে $25 বিলিয়ন প্রতি বছর মানে এখানে মানে রপ্তানি করবে, আর চুরি ঘুরাবে, আর দেশের মানে রাজনীতিবিদদেরকে একদম শেষ করে দিবে। কি পরিকল্পনা নিয়েছিল কল্পনা করতে পারেন? এই যে নতুন প্রজন্ম প্রতিবাদ করে দেশটাকে ফেরত এনেছে, এটার কৃতজ্ঞতা আপনি কিভাবে মানে কিভাবে দিবেন? আপনি আপনার সন্তানও দিয়ে যেতে হবে। এটা আপনি কল্পনা করতে পারবেন না যদি আপনি রাজনীতি না জানেন কি করেছে তারা এই দেশের উপরে, কি মানে করতে চেয়েছে এবং কি করেছে তারা অলরেডি, এতটুকুই। মানে এখানে বলে রাখি যে আওয়ামী লীগের যারা তড়িগড়ি করতেছেন আপনারা, ওবায়দুল কাদের বা আন্তর্জাতিক মানের নোয়াখালীর বিখ্যাত খাটাস, যাকে আমি মনে করেছিলাম যে শেখ হাসিনাকে আমি বলেছিলাম যেদিন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছিলেন, সেদিনই আমি পোস্টটা দিয়েছিলাম, কেউ না এটাকে বের করতে হবে আমাকে, যে যেদিন আমি ওবায়দুল কাদেরকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বানিয়েছিলেন, সেদিনই আওয়ামী লীগের মৃত্যুর ঘণ্টা বাঁচতে শুরু করলো বলে আমি পোস্ট দিয়েছিলাম। এটা আমি খুঁজে বের করবো। এতটা অদক্ষ একজন মানুষকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, শুধু শেখ হাসিনা তার যেহেতু মানে জুতা পালিশ করার জন্য রেডি ছিল ওবায়দুল কাদের, এই ধরনের ব্যক্তিকে উনি চান নাই আব্দুল জলিলের মতো কোনো ব্যক্তি, উনি চান নাই আব্দুল সামাদ আজাদ বা মানে কিবরিয়া সাহেবের মতো মানে এই ধরনের ব্যক্তি নাইও তো আওয়ামী লীগে। তারপরও যারা ছিল কাউকে সুযোগ দেয় নাই উনি, কারণ সে ছিল এক ধরনের সম্রাজ্ঞী, মানে সে কারো কথা শুনতো না, বিগটেড মহিলা ছিল, মানে বুঝছেন, এবং উগ্র মহিলা ছিল, সাধারণত কারো কথা শুনতো না। একজন ব্যক্তি যখন তার স্বামীর কথা শুনে না, সে কোনো পুরুষের কথাই শুনবে না, দ্যাটস দ্য বটম লাইন। তো শুনতো না যেহেতু, সুতরাং এই কাজটা সে করতো, যা ইচ্ছে তাই করতো, তার পরিণতি দেখে এসেছে, এবং আজকে সে হতাশা নিয়ে বলছে আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার। দেখেছেন আপনি আমার দেশ পত্রিকাতে আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার বলছে সে। আমি এটা বলেছি, আওয়ামী লীগের ভবিষ্যৎ অবশ্যই অন্ধকার। এই যে একজন ভাই বলছিলেন নিজুম মজুমদারকে নিয়ে, বলেন আপনি নিজুম মজুমদারকে নিয়ে কি বলবো? আপনি দেখেন আওয়ামী লীগের আরো একটি মিস্টেক, কিভাবে নিজুম মজুমদার আর সকল কয়েকজন মানুষ এদেরকে দিয়ে আওয়ামী লীগ প্রচারণা করে যাচ্ছে, এদেরকে দিয়ে আওয়ামী লীগ ফিরতে পারবে, জীবনে ফিরতে পারবেন না। মনে রাখবেন, আওয়ামী লীগের ফিরতে গেলে আওয়ামী লীগের ক্রেডিবল মানুষ দরকার, ভেরি ক্রেডিবল, পার্সোনাল ক্রেডিবিলিটি আছে, এই ধরনের মানুষ দিয়ে মাঠে নামান, লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট। কিন্তু আপনি যদি মনে করেন যে নিজুম মজুমদারের মতো ইনসেইন, মানসিকভাবে ব্যক্তিগতভাবে রীতিমতো ডিসকাস্টিং এবং ডিপ্লোরেবল পার্সন, এদেরকে দিয়ে আওয়ামী লীগ ফেরাবেন, ইটস আ মিস্টেক, ইউ ক্যান ডু দ্যাট। এবং শেখ হাসিনা বা আওয়ামী লীগ, ইউ হ্যাভেন্ট লার্নড এনি লেসন। We can say that because we see this kind of thing. Otherwise, নিজুম মজুমদারকে রিপ্রেজেন্টেটিভ বানিয়ে আওয়ামী লীগকে আপনি ফেরাবেন, you are declining right now. And if Jamaat can take power, if they can take power, that's going to be a disaster for Ferdinand. I'm coming right now. Give it 2 minutes. Traditional politician বা পলিটিক্যাল পার্টির জন্য ডিজাস্টার অপেক্ষা করতেছে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। Ladies and gentlemen, I have to go because আমার সময় শেষ, 2 ঘন্টার ভিতরে এখানে 1 ঘন্টা চলে যায় প্রতিদিন। সো ভালো থাকবেন, কথা হবে ইনশাল্লাহ। আবার বলি, এই প্রথম আলোর এটা এবং $1 বিলিয়ন যেটা বলছে তারা, দুইটাই মানে নট আউট টু মানাসে না, এরা আউট করে দেন, এখানে গিয়ে তাকে দেখিয়ে দেন, এবং এই দালালদেরকে বলেন টাকা এখানে মুখ্য নয়, দেশের মান সম্মান, দেশের মানে সম্মান, এবং বাংলাদেশ যে সত্যিকার অর্থে একটা আত্মমর্যাদার রাষ্ট্র, সারা পৃথিবীতে বাংলাদেশের প্রশংসা। এখন বাংলাদেশ নতুন করে বাংলাদেশকে পরিচয় করে দিচ্ছে, বাংলাদেশে আমরা একটা জাতি। এবং ট্রাস্ট মি, ডক্টর ইউনূস তো এমনিতেই সারা পশ্চিমা বিশ্বে বাংলাদেশের সুনামনি বৃদ্ধি করেছেন বিকজ অফ হিজ মানে পার্সোনাল মানে পজিশন, নট আউট অ্যাবাউট দ্যাট। যদিও দালাল এবং ভ্রান্ত ধারণার মানুষ যারা, ভারতীয় এজেন্ট যারা আছে, তাদেরকে ডক্টর ইউনূস পছন্দ হবে না। এই গভর্নমেন্টের অনেক মিস্টেক আছে, কিন্তু গভর্নমেন্টের চেষ্টার কোনো কমতি ছিল না দেশকে নতুন করে মানে ঠিক করা। কিন্তু প্রতিটা ক্ষেত্রেই রাজনৈতিকভাবে বাধা, আর আওয়ামী লীগের হুমকি দামকি বয়ভীতি যে মানুষগুলো আছে এখানে, এরা কখনোই রাজনীতিবিদ না, এরা বই পেয়ে যায়, রাজ্যতলা মানুষ, স্বাভাবিকভাবেই তারা ভীত সন্ত্রস্ত, মানে অনেক ক্ষেত্রেই তা কোনো না কোনোভাবে একটা রাজনৈতিক দলকে তারা আশ্রয় মনে করেন, যে তারা যদি আমাদের উপরে মানে বিগড়ে যায়, আমরা বিপদ আছে, আমরা শান্তিতে দেশে থাকতে পারবো না। দেয়ারফর তারা এটা করেছেন, আর না হলে আর অনেক কিছু আমরা অ্যাচিভ করতে পারতাম। হোয়াট এভার উই হ্যাভ অ্যাচিভড, ট্রাস্ট মি, আমি স্টিল এই গভর্নমেন্টকে ধন্যবাদ দিই। কেননা একটা জায়গাতে, সেটা হচ্ছে সবার আগে এই দেশটাকে আমরা বাংলাদেশ, যে এখানে অনেক গণ্ডগোল হতে পারে, আমরা ফেরত পেয়েছি। এবং এখানে বলে রাখি, নির্বাচন কেন্দ্রিক ঝামেলা সৃষ্টি করতে পারে যদি তারা নিশ্চিত হয় জামায়াত ক্ষমতায় যাচ্ছে, সেক্ষেত্রে ভারত ডিস্টার্ব করতে পারে, বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা, সরকার যেন সচেতন থাকে, ডেফিনেটলি দে ক্যান ডু দ্যাট। বাট ভারতের মনে রাখা উচিত
এগুলো কোনো জিনিসে কাজে দিবে না, কেননা বাংলাদেশের মানুষ সচেতন, আরও ঐক্যবদ্ধভাবে নতুন করে ফিরবে বাংলাদেশ। দ্যাটস হোয়াট ইট ইজ। দালাল্লা নিপাত চাক, বাংলাদেশ মুক্তি পাক। হার পক্ষে ভোট দিবেন, হাই আগামীর বাংলাদেশ, হাই আপনার সন্তানের ভবিষ্যৎ। যারা হার বিপক্ষে আছেন তাদের লিস্ট করে রাখবেন, যেন তার সন্তানকে আপনি এই তত্ত্বটা পাস করতে পারেন। যখন সে বুঝবে, আজকে যখন 5 বছর, যখন সে 10 বছরে বলবে বাংলাদেশের সুশাসন, নতুন বাংলাদেশ সংস্কারের বিপক্ষে তোমার ভবিষ্যৎ গড়ার প্রকল্প যেটা, সেটাতে তোমার বাবা বাধা দিয়েছিলেন, তখন এই সন্তানই তার বাবাকে জিজ্ঞেস করবে, চ্যালেঞ্জ করবে। এটাই হবে তার জন্য সবচেয়ে বড় এই বেঈমান এবং এই প্রতারকদের প্রাপ্তি। হ্যাভ এ ব্লেসড ডে, সি ইউ নেক্সট টাইম। আসসালামু আলাইকুম।